আচ্ছা ভাই, এটার ক্ষেত্রে আমার সবথেকে যেটা, এটা আমার জন্য সবথেকে ভয়ানক অভিজ্ঞতা। হ্যাঁ, যে আমি তো রামপুরার আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম এবং আপনি জানেন যে শহরের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত সমানের রণক্ষেত্র ছিল রামপুরা। উত্তরা, মিরপুর এগুলো পরে আস্তে আস্তে স্পার করেছে বা হয়েছে। ঢাকার কর্নারটা ছিল যাত্রাবাড়ি আর ঢাকার মধ্যে রামপুরায়। তো আমি তো একদম শুরু থেকে, যেহেতু আমার বাসা রামপুরায়, আন্দোলনে ছিলাম। তো যেই জিনিসটা ভাই আমি আর মানে এরপর আর স্বাভাবিক জীবনে মানে চিন্তা করা যায় না। এবং আমি এই যেটুকুন সাহস বা এইটুকুন, আমি একটা বোনাস লাইফ অনেক বলেছি যে এটা একটা বোনাস লাইফ। আমার ঠিক 4 থেকে 5 হাত দূরে, আমার চেয়েও বয়সে 2-1 বছর কম হবে, একটা ইয়াং ছেলে, মুখে মাস্ক পরা ছিল। তো আমরা যেরকম করে রাস্তায় সবাই আন্দোলন করছিলাম। এবং এই ইন দ্য মিন টাইম, ওই যখন হেলিকপ্টারে থেকে স্নাইপার শ্যুট করা হলো এর 2-1 দিন পরে, ও সময় তো আমরা সবাই এরকম ক্রাউড স্লোগান দিচ্ছি, এই করছি। হঠাৎ করে দেখি যে আমার থেকে 5-7 ফিট দূরে হবে ছেলেটা লুটিয়ে পড়েছে এবং তার মুখে মাস্ক আছে, সব ঠিক আছে। মাথা থেকে গল গল করে রক্ত বেয়ে রাস্তার মাঝখানে তো ওই ড্রেনের দিকে যাচ্ছে। তো মানে এই সিচুয়েশনটা ভাইয়া আমি তখন ওটা কি মানে হেলিকপ্টারের স্নাইপার হ্যাঁ গুলিতে? হ্যাঁ স্নাইপার শুট ছিল, কারণ যে নইলে যদি হেলিকপ্টারগুলো নিচ দেখলাম থেকে ওই যে হতো। ব্র্যাক ইউনিভার্সিটি হ্যাঁ, স্ট্রেস কেন্দ্রিক এটা যে। দুইটা হতে পারে ভাই, এটা হেলিকপ্টারও হতে পারে অথবা কোনো বিল্ডিং এর ছাদ থেকে হতে পারে। এমন ভাবে রক্তে ভেসে যাচ্ছিল, কিছু সময় আছে না যে ঠিক আপনি চিন্তা করতে পারবেন না যে আপনি এখন কি করা উচিত। করণীয় কি? তা আমি ভাই, আমার মনে আছে যে মানে 1 মিনিট না 10 সেকেন্ড আগেও পাশে মিছিল, আমার স্লোগানের সাথে মিছিল দিচ্ছে, ওর হাতে একটা লাঠি ছিল। আর এখন পুরো দেহটা পড়ে আছে, মুখে মাস্কটা তখনও, এবং এদিকটায় কিচ্ছু নাই, গল গল করে রক্ত পড়ে যাচ্ছে। তো এখন কি আমি ওর কাছে যাব, কি হয়েছে দেখবো, নাকি বাসার দিকে যাব? মানে সোজা হয়ে আমি মনে আছে দাঁড়িয়ে আছি, তখন কয়েক ভাই আমার মনে আছে যে আমাকে টেনে অফ দ্য রোডের দিকে নিয়ে গেছে। তো ওই সময়টার পর থেকে ভাইয়া যে আমার, এবং আজকে আপনাকে বলি যে আমার ভাইয়া কয় তারিখে এটা, তোমার তারিখ মনে আছে? তারিখটা আমার মনে নাই, এটা যখন কি আগস্টে না জুলাইতে? জুলাইরই একদম ইসের দিকে, যখন মানে না সরি, মানে হেলিকপ্টার থেকে যেদিন গুলিটা শুরু একদম হলো শেষের দিকে তাহলে। শেষের দিকের ইটায়, হ্যাঁ। মানে একদম চূড়ান্ত মুহূর্ত মানে চলতেছে 30 এরপর তো আবার 31, কিছুদিন, হ্যাঁ 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 এই এরকম সময়টা, সময়গুলোতে। যখন এই গুলি চলতেছে, সো প্রচুর মানুষকে হাতে করে, যেই সামনে যাচ্ছে কারো পায়ে গুলি, কারো হাতে গুলি, এরকম করে করে বেটার লাইফ হসপিটাল, ওদিকে বনশ্রীর দিকে, ফরাজিতে, এদিকে ফরাজি, নিয়ে আসা হ্যাঁ। যাচ্ছে। এবং এইখানে তখন কিছু রিক্সাওয়ালা, আসলে এদেরকে তো আমরা কিছু করতে পারি নাই, শুধু রিক্সা নিয়ে নামছে এই আহত মানুষদেরকে হাসপাতালে পৌঁছাতে হসপিটালাইজ করার জন্য। মানে চিন্তাই করা যায় না এরকম কিছু এটা মানুষ আমরাও দেখেছি, আমরা যে আমরাও শুধু দেখেছি। হসপিটালাইজ করার জন্য সিএনজিও রিক্সা পেয়েছি, নিয়ে এরকম নামছে। সিএনজি ভ্যান গাড়ি। আমার ভাই একটা, এটা আল্লাহ আমার, আমি খুব গ্রেটফুল, এটা আল্লাহ আমাকে দিয়ে করাইছে। বিশেষ করে আপনিও এদেরকে চিনবেন, আমেরিকার কিছু বড় ভাই, কানাডা, অস্ট্রেলিয়া, যারা আমাকে খুব স্নেহ করতেন বিভিন্ন কারণেই। তো ওনারা তখন, যখন ইন্টারনেট ব্ল্যাক আউট, যখন আর হোয়াটসঅ্যাপ কল করা যায় না, তো ওনারা সারা রাত ধরে, আমি মানে সারা দিন ঘুরে রাত্রি 1টা 2টার দিকে ওনাদেরকে আপডেট দিয়ে শুরু করতাম। এবং আমি আমার বাসায় আর তখন থাকি না, কারণ আমি আর একটা বাসায়, তার ল্যান্ডফোন ছিল, উনি আমাকে ওটুকুন অ্যাক্সেস দিছিলেন। তো ল্যান্ডফোনে একটা সময় যে রাত একদম ফজর পর্যন্ত, যে এইটা এটা এটা এটা, তা আমার মনে আছে যে আমি একটা টি শার্ট পরে, একটা লুঙ্গি আর স্যান্ডেল পরে, ওই যে কখনো ফজরের পর, কখনো রাত 2টোয় এরকম বের হতাম, মানে ব্রাকের সামনে থেকে শুরু করে কাকরাইল মোড়। এবং আমি অন্তত 2জন মানুষের প্রতি অত্যন্ত আবারও গ্রেটফুল। আমার এক আপা, আমরা যারা আগের বাসায় ভাড়া ছিলাম, উনি শুধু আমার সেফটির কথা চিন্তা করে, উনি রাত 2টায়ও প্রেসক্রিপশনের ফাইল নিয়ে, যেহেতু একজন সাথে মহিলা থাকলে, প্রেসক্রিপশনের ফাইল থাকলে মনে করবে ইমার্জেন্সি, উনি আমার সাথে গেছে, রাত 2টায় গেছে, ফজরের পরে গেছে। মানে তখন আন্দোলনকারী হিসেবে তোমাকে আর সন্দেহ করবে হ্যাঁ, না। এবং আমি একদম লুঙ্গি পরা, টি শার্ট তুমি পরা, একজন রোগীর সাথে আর যাচ্ছ আমার এরকম। সাথে আমার ওয়াইফ, কখনো সে নেমেছে, যাতে অন্তত করে যে আমরা, মানে আমি ইমার্জেন্সি হসপিটালে যাচ্ছি। তো এইটা করার পরে তখন ওই সারা রাত আবার ভাইদেরকে আপডেট দেয়া, তারা তাদের ওনারা মতো কি আবার করে। ফেসবুক পেজে তখন এটা লিখতো? হ্যাঁ, এবং পোস্টিত যেটা আছে কি হয়েছে ভাই, হয়েছে? আমেরিকাও ভাইয়েরা কিভাবে ক্যাম্পেইন করছে আমরা তো জানি না। তো তখন ওরা বলছিল যে পুরো ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, ওখানে ওরা তুমুল ক্যাম্পেইন করবার চেষ্টা করছে। তো ওনাদের তো রিয়েল সিনিয়রটা জানা দরকার। তো যেটা সুবিধা হয়েছে, যাত্রাবাড়ি, এরপরে মালিবাগ মোড়, মৌচাক, মেরুল, একদম উত্তরা পর্যন্ত অলমোস্ট 10 থেকে 12 জন আমার ফ্রেন্ড অথবা স্টুডেন্ট, যারা একদম রাস্তার পাশে বাসা, এরকম একটা আমি চেইন তৈরি করে ফেলতে পেরেছিলাম। এর মানে 5 মিনিটের মধ্যে যাত্রাবাড়িতে কি, একদম মেরুলবাড্ডায় কি, রামপুরে তো আমি নিজে, উত্তরে কি অবস্থা, নতুন বাজার, এইটা 5 মিনিটের ফোনে 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 পুরো লাইনটা ধরতে পারতাম। তো এইভাবে জেনে 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 জেনে, এবং এইটা কিভাবে কাজে লেগেছে আপনাকে শুধু ভাই বলি, আর ওনাদের নাম বলবো না, একজন অবসরপ্রাপ্ত মেজর, খুবই ইয়াং, ফেসবুকেও অ্যাক্টিভ।
তো উনি বলেছে যে আমরা যে এই কথাগুলো বলেছি ওনাদেরকে আবার ওনাদের ভিতর থেকে ওনাদের ছাত্র যারা আর্মিতে ছিল তারা বলেছে, তথ্য দিয়েছে যে এইখানে এখন অস্ত্র নিয়ে যাওয়া হবে, ওখানে বারুদ ফুরিয়ে গেছে, আপনারা পারলে এই তথ্যটা ওইখানকার লোকাল যারা আছে ওদেরকে দেন, যাতে এই গাড়ি এয়ারপোর্ট থেকে বের হতে না পারে, এটার মধ্যে বারুদ আছে। আমরা তো আসলে কোনোভাবে ডকুমেন্টেডই করতে পারলাম না যে আসলে জুলাইতে কি হলো, প্রত্যেকটা মানুষ কতভাবে কন্ট্রিবিউট করেছে। তো এটার জন্য কিন্তু তুমি হয়তো খেয়াল করছো যে আমি যে বারবার গণতদন্ত কমিশনের কথা বলেছি, Exactly. পাবলিক হিয়ারিংটা কেন দরকার, গণশুনানিটা কেন দরকার, এই গল্পগুলো তো আসছে না। এই যে আপাটার কথা বললা যে রাতের 2টার সময়, এটা কত সিরিয়াস একটা ব্যাপার। এবং তার বাসায় তার ভাই আওয়ামী লীগের একজন নেতা, এটা আপনাকে বলি, ওনার ভাই একজন আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের ভালো নেতা, এবং এইটা উনি ওনার বাসায় আমাকে রাখছে 1 সপ্তাহ, এবং সম্পূর্ণ ওনার অগোচরে, কিন্তু এই জন্য সেফ ছিল যে ওনার বাসায় এইটা কেউ চিন্তা করতে পারবে না, কারণ ওনার ভাই আওয়ামী লীগের নেতা একজন, মানে ওয়ার্ড পর্যায়ের নেতা, কিন্তু ওনারা আবার এই আন্দোলনের পক্ষের মানুষ, তো উনিও কিন্তু এই ঝুঁকিটা নিচ্ছে। তো এই গণশুনানিটা কেন দরকার ছিল, যেটা বারবার ফিল করছিলাম, প্রেসে বলছিলাম যে গণশুনানি হইলেই শুধুমাত্র একজন নাগরিক নিবন্ধন করে বলতে পারবে যে আমার একটা গল্প আছে যেটা আমি পাবলিকলি বলতে চাই। আপনি এটা বলবার পর ভাইয়া, আমরাও অনেক জায়গায়, আপনি এই মডেলটা বলবার পর যে অন্তত গণশুনানি ঢাকার যেগুলো জায়গায় মেসাকার হয়েছে, কত মানুষ, এগুলোর এখন পর্যন্ত প্রমাণ আছে, সেগুলো তারা বলুক। তো এটা তো হলো না। মুহূর্তে ভাই একটা ছোট গল্প বলি, যে মানে এটা রামপুর অফ দ্য রোডের, যেহেতু অফ দ্য রোডটা খুব ক্রুশাল ছিল রামপুরের একদিকটা, আপনি জানেন যে আমি বলি আমি অফ দ্য রোডে ছিলাম লম্বা সময়, আমি ওটার পুরো ওকে, তাহলে আমি ম্যাপ আপনাকে জানি, বলি ভাইয়া, পুরো ম্যাপ আবুল হোটেল থেকে রামপুরা ব্রিজ, এই জায়গাটা কখনোই পুলিশ বা আর্মি পুরোপুরি দখল নিতে পারে না, কারণ আপনি দেখবেন যে এইখানের আইল্যান্ডে একটা গাছও, 2-1টা গাছ ছাড়া আস্ত ছিল না। আন্দোলনকারীরা সবাই মিলে এই গাছগুলো কেটে ব্যারিকেড তৈরি করেছিল, এবং আবুল হোটেলের পর আর রামপুরা ব্রিজের এই দিকটা, এইখান থেকে কোনো সময় পুলিশ বা পুরোপুরি ঢুকতে পারে নাই। একমাত্র তাদের একটা জায়গা ছিল হাতির ঝিল, ওই অফ দ্য রোডে ঢুকা, কারণ আমরা সবাই যখন ঝামেলা হচ্ছিল সবাই অফ দ্য রোডে ঢুকে যেতাম, আবার আর্মি বা পুলিশ যখন একটু সরে যেত আবার অফ দ্য রোড থেকে আমরা মেন রাস্তা দখলে নিতাম। তো এরপর দেখলাম যে, শুনলাম যে হাতির ঝিল থেকে ফোর্স ঢোকার জন্য রেডি হচ্ছে, এবং সেখানে পরে গিয়ে দেখি, এটা আমার জীবনে তখন আমি বুঝতে পারি যে এটার সাথে পলিটিক্যাল পার্টিগুলো কানেক্টেড হয়ে গেছে আন্দোলনটা। রাত তখন 2টা বাজে, ওই আপার সাথে নিয়ে গিয়ে দেখি যে ঠিক হাতির ঝিলের যেই পয়েন্টটা থেকে মহানগর প্রজেক্ট হয়ে অফ দ্য রোডে ঢুকে, এইখানে বেশ কিছু ছেলে মেয়ে যাদেরকে দেখলে স্টুডেন্ট মনে হয় না, কিন্তু তারা ব্যারিকেড তৈরি করেছে, একটা বিরাট ব্যারিকেড তৈরি করেছে, এবং কাউকে যেতে দিচ্ছে না যাতে আর্মি বা পুলিশের গাড়ি অফ দ্য রোডটা ঢুকতে না পারে, কারণ অফ দ্য রোডই আমরা সবাই মিলে বারবার একত্র হচ্ছিলাম। এবং তাদের চেহারা দেখে আমার মনে হলো যে এইটার সাথে পলিটিক্যাল ইনভলভমেন্ট হয়ে গেছে। পুরো রাত তো অনেক দিন ছিলাম, বিশেষ করে আমি আপনারা বলতে পারবো, এটা যদি কারো কাছে ভিডিও আছে কি না, রাত তখন 2:30 বা 3টে বাজে, আবুল হোটেল পর্যন্ত গেছে, আর আবুল হোটেলের সামনে গিয়ে দেখি যে আবুল হোটেলের ওই মোড়টা কিন্তু প্রচুর পুলিশ ছিল, হ্যাঁ, পুলিশ র্যাবের গাড়ি ছিল, আমি নিজেও দেখছি। কিন্তু ওই রাত সময়টাতে 3টের সময় গিয়ে দেখি ক্রিকেট খেলতেছে পোলাপান। মানে হলো ওই জায়গা এখন তো জেগে থাকতে হবে, সামাও জেগে থাকতে হবে, এবং সরকার তখন লাইটগুলো সব বন্ধ করে দিয়েছে রাস্তার। একটা সময় আপনার মনে আছে কিনা যে যত লাইট ছিল রাতের লাইটগুলো সব বন্ধ করে দিয়েছে। তো ছেলেরা করে ওই যে গাছগুলো কেটে ফেলা হয়েছে, এই গাছে আগুন ধরাই দেওয়ার পরে শুকনো পাতাও তো জ্বলে অনেক লম্বা সময়, ওই যে পেট্রোল দিয়ে দিলে, তো ওইরকম আগুন জ্বলতেছে, আর মাঝে অনেকে ক্রিকেট খেলতেছে, তার মধ্যে অনেকে ফ্যামিলি নিয়ে চলে আসছে, বাচ্চা নিয়ে, বউ নিয়ে, এদের সাথে ঘুরে দেখার জন্য সব কিছু। তো এইটা তো আসলে ডকুমেন্টেশন কিছু হয় না, বলো না যে আর্মি ফায়ার করে নাই। সর্বপ্রথম যেদিন আর্মি নামলো কারফিউতে, তখন আমরা একদম, এবং আপনি জানেন কিনা যে 30 তারিখে সকাল 11টার দিকে অফ দ্য রোডের ঠিক মুখে একজন বেকারি শ্রমিককে একদম কোনো কারণ ছাড়া ফায়ার করে মেরে ফেলা হয়, একদম অফ দ্য রোডের মুখে। তো ওখানে যাওয়ার পরে দেখি তার রক্ত এখন ওখানে ছোপ করতেছে। তা আমার মনে আছে যে আমরা অল্প কিছু মানুষ সেই রক্তের উপরে দাঁড়াইয়া, ওই লোককে মানে কাজে যাচ্ছিল, এরকম কাজে যাচ্ছিল, ওই যে জানেও না হয়তো, কিন্তু অল্প শিক্ষিত সম্ভবত যেটা হয়েছে যে ওই তাকে মেরে ফেলার মাধ্যমে আরো মানুষ যাতে বের না হয়। আচ্ছা, অফ দ্য রোডে যারা আন্দোলন করতেছে, অফ দ্য রোডে যারা আন্দোলনে, এদেরকে ভয় দেখানো আর কি। আর রামপুরে তো প্রথম থেকেই অগ্নিগর্ভ হয়েছিল। তো আপনি তো ভাই জানেন যে টিয়ারশেল মারলে, ওই যে আগুন ধরালে একটু ঝাঁজ কেটে যায়। তো আমরা একদম হয়ে গেছি, আর কোনো কুল করতে পারতেছি না। ওইখানে একটা নতুন অ্যাপার্টমেন্ট হয়েছে অফ দ্য রোড থেকে একটু সামনের দিকে, যে 10 বা 11 তলা থেকে একজন অনেকগুলো বই খাতা ফেললো, জাহাজ বিল্ডিং এর আগে হ্যাঁ, জাহাজ বিল্ডিং এর আগে বই খাতা ফেললো যাতে আমরা আগুন ধরাতে পারি। এবং তখন আমার খুব মনে আছে আসলে, যে খুলে দেখি যে এইগুলো বাচ্চার সব নতুন বই খাতা, মানে লেখে নাই। মানে এইটা দেখে কোনো মা আর কি টেবিলের উপরে কি আছে, কোনটা নতুন বই পুরনো বই, এইটা চিন্তা করে নাই, জাস্ট ধরে বারান্দা থেকে ফেলে দিছে।
এবং আপনাকে ভাই একইভাবে আমি একটু বলে রাখা দরকার, যেটা অনেকে আমার একটা ডিসক্লেইমার দেওয়া দরকার, যে এই আন্দোলনের শুরু থেকে যখন কোটা আন্দোলন তখন কিন্তু আমি অ্যাক্টিভ ছিলাম না, এবং ভীষণ একটা অভিমানের জায়গা থেকে আমার বন্ধুরা প্রচুর ফোন দেওয়ার পর আমি যাই নাই। কারণ 18তে যখন কোটা সংস্কার আন্দোলন চলে তখন তো আমি ক্যাম্পাসের স্টুডেন্ট আমি ছিলাম, কিন্তু এবার আমি একদিনও যাই নাই। এর কারণ হলো আমার বন্ধুদের প্রতি, আমি এটা তাদেরকে অনেক বলেছি, যে আমার ভীষণ একটা ক্ষোভ ছিল। ক্ষোভটা হলো এই, যে 24-এ নির্বাচনটা যখন হয়ে গেল, মানুষের ভোটের অধিকার নাই, ভাতের অধিকার নাই, এইটা নিয়ে আমার বন্ধুদের কোনো মন খারাপ নাই। তাদের যেমনি হোক একটা বিশেষ ক্যাডার হয়ে গেলে তাদের জীবনে আর কোনো দুঃখ নাই। তা আমার তখন তারা ফোন করে বললো যে তুমি সব আন্দোলন সংগ্রামে যাও, যে কোনো মানববন্ধনে যাও, তো এখন আসতেছো না কেন? তখন আমি বললাম যে এমন অনেক আন্দোলন গেছে যে একজন মানুষকে মেরে ফেলছে, 20 জন মাত্র মানববন্ধন করবে রাজুতে বা শাহবাগে। আমি তোমাদেরকে ফোন দিছি, তোমরা জীবনে বের হও না, তোমরা সকাল 8টায় লাইব্রেরিতে ঢুকছো, তোমরা রাত্রি 9টায় বের হইছো, দিন বের হও নাই। তো আজকে তুমি, কারণ এইটা তুমি শুধুই কোটার জন্য বের হয়েছে, কারণ এবার লাথিটা তোমার পেটের উপরে পড়ছে। দেশ নাই, জনগণ নাই, মানুষের ভোট দিতে গিয়ে মানুষ ধর্ষিত হয় না শুধু। একটা বাচ্চা আপনি ভাই দেখছেন যে 3 না 4 বাচ্চার মা, তার সুবর্ণচরে ধর্ষণ করা হয়েছে, কেউ দাঁড়ায় নাই। তো আমি এটা কোনোভাবে নিতে পারতেছিলাম না। আল্লাহ সম্ভবত এই সময়টার সাক্ষী আমারে রাখবেন, এই জন্যই সম্ভবত যে কোনোভাবে মানে দেশে থেকে যাওয়া বা আরও আগে না যাওয়া। তখন আল্লাহর কাছে খুব, যে নিজের পরিকল্পনার বাইরে তো আল্লাহর কিছু সিদ্ধান্ত থাকে, যে না আমি অন্তত আমার জীবনে আমি জুলাই দেখে গেলাম। আমার বাসা অফ দ্য রোডের একটু সামনে, যখন ঠিক ক্লাস 9-এর একটা স্টুডেন্টের জানাজা আমি পড়ছি, ওকেও স্নাইপার থেকে অথবা হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছিল, 9-এ পড়া। এই দুইটার পরে মোটামুটি যে জীবনটা আল্লাহ বোনাস দিছে, ভারতীয় আধিপত্যবাদ, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর একটা ইনসাফের রাষ্ট্র কায়েমের জন্য এই বোনাস জীবনটা ইনশাল্লাহ লড়াই করব। লড়াইটা তো কারণে করে জারি রাখতে হবে, সুতরাং বাকি জীবনটা ইনশাল্লাহ আমরা সেইভাবে মানে বোনাস লাইফ মনে করে আল্লাহ যে কয়দিন আমাদের দিয়ে এটুকুন সেবা নিতে চাই ততটুকুন আর কি। তবে আমি একদম ঠিক মতো রাস্তায় নামছি। আমার মনে পড়ছে যেদিন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েরা তুমি মেয়েদের উপরে হামলা করলো, এটা তো তখন আর কোটার উপরে থাকে নাই, 16-17 জুলাই, তাই না? মেয়েদের উপরে যেদিন হামলা হলো, এই দিন আমি আর কোনোভাবেই স্বাভাবিকভাবেই, এটা তো আর তখন কোটা আন্দোলন নাই, এটা তো জালেম আর মাজলুমের প্রশ্ন। এই জন্য ব্যাপার হলো, খেয়াল করেন, যেটা উচিত ছিল ভাইয়া সেটা হলো আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের সাথে যা করছে, তাতে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত অন্তত মানুষের যেই রেশ সব বাদ দেন, যাদের পরিবারকে গুম করছে, যার বাবা মা ভাই বোন, শুধু অতগুলো পরিবার যদি ন্যূনতম রিভেঞ্জ নিত, তাইলে কমপক্ষে 10,000 আওয়ামী লীগ শুধু গণপিটুনিতে মরে যাওয়ার কথা। একদম ভাই বলি, যতগুলো বলেছে আগুন দিয়েছে, এটা হয়েছে, তো আমি গিয়ে প্রথম জিজ্ঞেস করেছি, তো দ্রুত উদ্ধার করে, তো একজনের কথা এখন খুব মনে পড়লো, তো উনি খুবই আতঙ্কিত। তারপরে আর্মিকে ফোন করছে, এরপর এক জায়গা থেকে আমরা পিক করলাম। তো এরপর আমি বললাম আমার মেরে ফেলবে। তো আমি বললাম চাচা দাঁড়ান, জিজ্ঞেস করলাম যে আপনি কি আওয়ামী লীগের কোনো কমিটিতে এখানে আছেন? প্রথম বললো আমি খুবই নিরীহ মানুষ আমি। পরে আস্তে করে বললো যে উনি এই ওয়ার্ডের শ্রমিক লীগের সভাপতি। মানে মুশকিলটা হলো, আপনি শ্রমিক লীগের সভাপতি হিসেবে এতদিন মানুষকে মারছেন, কাটছেন, তার ঘরবাড়ি দখল করছেন, চাঁদাবাজি, এখন যার ঘর আপনি দখল করছেন সে সেইটা পুনরুদ্ধার করতে আসতেছে, এখন আর আপনি শ্রমিক লীগের সভাপতি নেই, আপনি একজন নিরীহ মানুষ। এবং এটাই ম্যাক্সিমাম ঘটছে। তো এই সময় মানুষ যেভাবে অগ্নিগর্ভ হয়েছিল, পলিটিক্যাল পার্টিগুলো ধরেন বিএনপি বা জামাত, তারা কখন খুবই দায়িত্বশীল আচরণ করেছে। তারা যদি একটু শুধু জাস্ট উস্কানি দিত তাহলে কিয়ামত হয়ে যেত।